ঘটনাটি ঘটেছে মালদার বিএসএফ ক্যাম্পে। সেখানে এক বিএসএফ জওয়ান তার সার্ভিস রিভলভার থেকে 3জন বিএসএফ আধিকারিককে গুলি করে বসলেন। অর্থাৎ এক্ষেত্রে বাইরের শত্রুপক্ষের আক্রমণ ভারতীয় সেনাবাহিনীর উপর হলো না, ভারতের আভ্যন্তরীণ যে পরিকাঠামো সেই পরিকাঠামোর সঙ্গে জড়িত এক সদস্য তিনি তার সার্ভিস রিভলভার দিয়ে তারই 3জন সহকর্মীকে গুলি করলেন এবং ঘটনাস্থলে আমরা 2জন বিএসএফ আধিকারিককে হারালাম এবং একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনা যদি আপনাদের কাছে মিনিট 5 সময় থাকে তাহলে এই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। আজকে এই ভিডিওতে এমন একটি তথ্য আপনাদেরকে দেব যা ভারতের সেনাবাহিনীতে কার্যত নজিরবিহীন। এই প্রথমবারের জন্য এই ধরনের ঘটনা ঘটলো সেটা নয়, কিন্তু এমন একটা সময় এবং এমন একটি জায়গায় এই ঘটনা ঘটলো যা নিঃসন্দেহে অর্থবহ। ঘটনাটি ঘটেছে মালদার বিএসএফ ক্যাম্পে। সেখানে এক বিএসএফ জওয়ান তার সার্ভিস রিভলভার থেকে 3জন বিএসএফ আধিকারিককে গুলি করে বসলেন। অর্থাৎ এক্ষেত্রে বাইরের শত্রুপক্ষের আক্রমণ ভারতীয় সেনাবাহিনীর উপর হলো না, ভারতের আভ্যন্তরীণ যে পরিকাঠামো সেই পরিকাঠামোর সঙ্গে জড়িত এক সদস্য তিনি তার সার্ভিস রিভলভার দিয়ে তারই 3জন সহকর্মীকে গুলি করলেন এবং ঘটনাস্থলে আমরা 2জন বিএসএফ আধিকারিককে হারালাম এবং একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনাটি ঘটেছে মালদাতে। মালদার যে নির্দিষ্ট একটি জায়গায় যখন বিএসএফ কর্মীরা টহল দিচ্ছিলেন ঠিক সে সময় বিএসএফ এর এক আধিকারিক হঠাৎ করে সার্ভিস রিভলভার বার করে অপর 3 ব্যক্তির দিকে কিন্তু গুলি ছুটতে শুরু করেন। 119 নম্বর ব্যাটালিয়নে এই ঘটনা ঘটে দুপুর 3:50 নাগাদ। এই ঘটনাটি ঘটেছে 26 তারিখ মানে অর্থাৎ কালকে, এবং এই ঘটনার পর হঠাৎ করে চারিদিকে শোরগোল পড়ে যায়। কারণ বিএসএফ আধিকারিকরা প্রথমত শারীরিকভাবে অত্যন্ত সক্ষম এবং মানসিকভাবেও তারা সক্ষমতার চূড়ান্ত জায়গায় বা পর্যায়ে থাকেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোনো কারণ ছাড়াই 3জন বিএসএফ আধিকারিকের দিকে একজন বিএসএফ জওয়ান কেন গুলি ছুড়লেন এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দেয়। 3জনকে মালদা মেডিকেল কলেজে প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয়। ডাক্তার 2জনকে মৃত ঘোষণা করেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীকালে যিনি গুলি চালিয়েছিলেন তাকে আটক করা হয়েছে, তার বিপক্ষে ক্রিমিনাল প্রসিডিং শুরু করা হবে এবং তিনি কেন এই ধরনের কর্মকাণ্ড ঘটালেন সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। দেখুন, একটি কারণ হতে পারে মানসিক অবসাদ, কিন্তু দ্বিতীয় যে কারণগুলি হতে পারে তা যদি সত্যি হয় তাহলে কিন্তু ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। দেখুন, আমরা প্রায় শুনি বিএসএফ আধিকারিক কিংবা এক্স আর্মি অফিসাররা গুপ্তচর বৃত্তির অভিযোগে ধরা পড়েছেন। অন্তত 1 বছরে আমি অন্তত 15 থেকে 20টি এরকম ভিডিও করেছি যেখানে এক্স আর্মি অফিসাররা কিংবা এক্স এয়ারফোর্সের মানুষরা তথ্য পাকিস্তানকে তুলে দেওয়ার জন্য বিপুল পরিমাণে টাকার সওদা করেন এবং অবশেষে ভারতের ইন্টেলিজেন্সের হাতে ধরা পড়েন। এক্ষেত্রে এই ধরনের বিষয়কে এখনই প্রশ্রয় না দিলেও বা এই ধরনের ঘটনার কোনো সম্পৃক্তকরণ না খুঁজে পাওয়া গেলেও এই ঘটনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে বিএসএফ এর আধিকারিকদের আভ্যন্তরীণ যে পরিকাঠামো সেটাকে বিনষ্ট করার চেষ্টা কেউ বা কারা বহির্বিশ্ব থেকে করছে। তবে যেহেতু এই ধরনের কোনো কারণ আপাতত খুঁজে পাওয়া যায়নি, তাই মনে করা হচ্ছে মেন্টাল ট্রেস একমাত্র কারণ, এবং মেন্টাল ট্রেসের জন্যই 3জন বিএসএফ আধিকারিককে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে দিলেন এক বিএসএফ আধিকারিক। দেখুন, আমি সত্যি মানসিক অবসাদ বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি গুরুত্ব দিই এবং এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু বিএসএফ আধিকারিক জওয়ানরা যেরকম মানসিকভাবে সক্ষম হন সেই সক্ষমতা সাধারণ মানুষের থেকে অনেকটা আলাদা। তারা দিনের পর দিন সীমান্তে পড়ে থাকেন, শারীরিকভাবে কসরত করেন, তারা নিজেদেরকে যেভাবে তৈরি করেন সেখানে এই পর্যায়ে এসে তার সার্ভিস রিভলভার থেকে 3জন সহকর্মীকে গুলি করে দেবেন, এটা কতটা বাস্তবতা এর আছে আমার কিছু মানে নিজেরাই প্রশ্ন জাগে। ফলে আমি এখনো খুব ডাউটে আছি যে এই বিষয়টিকে কেন ঘটানো হলো। কিন্তু এমন একটি জায়গায় ঘটেছে যে জায়গাটি বর্তমানে শেষ 1 বছর ধরে ধারাবাহিকভাবে খবরের শিরোনামে থাকে, তা হলো মালদা সীমান্তে বাংলাদেশ বর্ডারের কাছে। অর্থাৎ এই বাংলাদেশ বর্ডারের কাছে দিনের পর দিন যেভাবে বাংলাদেশের জেহাদিরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন, এই বিএসএফ অফিসাররাই তাদেরকে কিন্তু আটকানোর চেষ্টা করেছেন এবং যখনই আটকানোর চেষ্টা করতেন তখন বাংলাদেশের পক্ষ থেকে ইট ছোড়া হতো, ছুরি ঢোকানো হতো, পাথর ছোড়া হতো। সেই অবস্থায় কিন্তু এই বিএসএফ আধিকারিকরাই মালদা সীমান্তে লড়াই করেন। ঠিক সেখানেই এই ধরনের ঘটনা, সেটা নিঃসন্দেহে কিন্তু তাৎপর্যপূর্ণ। এবং আপনাদের মনে আছে 6 মাস আগেই মালদা সীমান্তে বাংলাদেশের অনুপ্রবেশকারীর হাতে এক বিএসএফ আধিকারিক মারাও গেছিলেন। অর্থাৎ এই অঞ্চলে যারা পাহারা দেন তারা অন্যান্য অঞ্চলের থেকে অনেক বেশি
মানে শক্ত পরিবেশকে ফেস করেন, সেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা নিঃসন্দেহে চমকপ্রদ। আর দেখুন, বাংলা এখন গোটা ভারতের কাছেই খবরের শিরোনামে। শুধুমাত্র বাংলার পরিবর্তন হয়েছে তা নয়, তৃণমূল আমলের যাবতীয় অপকর্ম এখন আস্তে আস্তে ফাঁস হতে শুরু করেছে। আজকে সকালে এনআইএ বাংলার দুর্গাপুরে জোরালো এক হানা দিল। এই হানায় একজনকে গ্রেফতার করা হলো, যিনি হিউম্যান ট্রাফিকিং এ অভিযুক্ত, অর্থাৎ মানব পাচার হচ্ছিল বাংলা থেকে দুর্গাপুর থেকে। সেই ব্যক্তি ফেক পাসপোর্ট বানাতেন এবং মিডল ইস্টে বাংলা থেকে ব্যক্তিদেরকে কাজের নাম করে পাঠানোর ব্যবস্থা করতেন। এবং আজকে সেই ব্যক্তিকে এনআইএ গোপন সূত্রে খবর পেয়ে বাংলায় এসে আটক করেন। দেখুন, এর জন্য কিছু বাঙালি তারাও কিন্তু দায়ী। আমরা ভাবি মিডল ইস্টে গেলেই আমাদের হয়তো অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছলতা চলে আসবে, এর জন্য আমরা বিভিন্ন দালালের খপ্পরে পড়ি। এই দালালরা আদৌ কতটা ক্যাপাবেল, আদৌ আমাদের কতটা চাকরি দিতে পারেন, আদৌ মধ্যপ্রাচ্যে গিয়ে আমাদের কোথায় ফেলে দেবেন, সেই খবর কিন্তু আমরা রাখি না। শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে দালালের কাছে নিজেদেরকে সমর্থন করে দিই। এই সমর্পণ করে দেওয়ার পর মোটা টাকা তাদেরকে দিই, ফলস ডকুমেন্ট বানানো হয় এবং এই ফলস ডকুমেন্ট বানিয়ে আমাদের মধ্যপ্রাচ্যে তো নিয়ে যাওয়া হয়, কিন্তু ওখানে গিয়ে কি করা হবে সেগুলো কিছুই বলা হয় না। এবং ফেরত আসারও সম্ভাবনা কিন্তু কার্যত কমে যায়, কারণ আমাদের যে ডকুমেন্ট বানিয়ে গেছিলাম সেই ডকুমেন্টটি কিন্তু কার্যত বৈধ থাকে না বা বৈধ ছিল না। এই যে দালালকে আজকে ধরা হয়েছে, তিনি মালয়েশিয়াতেও ট্রাভেল করতেন ফ্রিকোয়েন্টলি এবং তিনি জাল নথি বানাতেন। তিনি দেশের সুরক্ষার সঙ্গে একাধিক কম্প্রোমাইজ করে বিভিন্ন তথ্য বিদেশি শক্তির হাতে তুলে দিতেন এবং অবশেষে আজকে এনআইএ গোপন তথ্য পেয়ে বাংলাতে আসেন এবং দুর্গাপুর থেকে সেই ব্যক্তিকে আটক করেন, যার নাম গোলাম জামা। 6 সদস্যের একটি টিম আজকে এনআইএ এর পক্ষ থেকে এই তল্লাশি মুর্শিদাবাদে কিছুদিন আগে চালিয়েছিলেন। আজকে দুর্গাপুরে তারা সেম এই ধরনের তদন্ত চালান। এই ইনভেস্টিগেশনের ফলে এই ব্যক্তি আটক হন। ফলে সব মিলিয়ে বাংলা কিন্তু ন্যাশনাল সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। একদিকে মালদা সীমান্তে, বাংলাদেশ সীমান্তে একজন সেনা জওয়ান এইভাবে মারা গেলেন, অন্যদিকে দুর্গাপুরে এসে এমন এক ব্যক্তিকে আটক করা হলো এনআইএর পক্ষ থেকে, যিনি জাতীয় সুরক্ষার জন্য বড়সড় থ্রেট ছিলেন। সব মিলিয়ে বাংলার পরিস্থিতি কিন্তু ক্রমশ উদ্বেগজনক জায়গায় যেতে শুরু করেছিল এবং এই সমস্ত কর্মকাণ্ড শুরু হয়েছিল তৃণমূল আমলে। আস্তে আস্তে আমরা বুঝতে পারছি ঠিক বাংলাটা কোথায় গিয়ে যেতে শুরু করেছিল এবং অন্ধকারের অন্ধকূপে হারিয়ে যাওয়া থেকে এই মুহূর্তে কিন্তু রিভাইভ হতে শুরু করেছে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। এবং বিএসএফ আধিকারিকের এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু, এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। যেটা মনে হচ্ছে আপনাদের মত কমেন্টে। শুরু করেছিল ভারত, এবার চালু করে দিল ইউরোপের বিভিন্ন দেশ। জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও গ্রিস, এই 5টি দেশ মিলে যৌথ সংগঠন গড়ে তুলেছে অবৈধভাবে ওই সব দেশে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের তাড়ানো, মানে যাকে বলে পুশব্যাক। এই পুশব্যাক কথাটা ভারতের ক্ষেত্রে শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই, এবং এইটা বর্তমানে ইউরোপে শুরু করে দিয়েছে। যে 5টি দেশের নাম করলাম তারা একজোট হয়ে, এছাড়া ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে না থাকা ইংল্যান্ড পর্যন্ত সে দেশ থেকে বাংলাদেশিদের তাড়াবে কি করে সেই সব ভাবনা শুরু করে দিয়েছে। কোন বাংলাদেশিদের? সবাইকে নয়, যারা অনুপ্রবেশকারী অবৈধভাবে গিয়েছে। তো এই অনুপ্রবেশকারীদের তারা চিহ্নিত করছে, ধরছে, জেলে ভরছে, কিন্তু সংখ্যা এতটাই বেশি যে জেলে জায়গা হচ্ছে না। ফলে এখন জেলে না রেখে তারা যেখানে থাকে, মানে এই অবৈধরা যেখানে থাকে সেখানে কড়া নজরদারিতে রেখেছে, আর তাদের কাগজপত্র পাঠিয়ে দিচ্ছে সেখানকার বাংলাদেশ হাই কমিশনে। সঙ্গে বলে দিচ্ছে তোমার দেশের লোকদের তোমরা নিয়ে যাও বাপু। কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে, বছর ঘুরে যাচ্ছে, বাংলাদেশ সেসব চিঠির কোনো জবাব দিচ্ছে না। আপনারা জানেন, বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে মুখপাত্র রণধীর জয়সওয়াল একাধিকবার সংবাদ সম্মেলনে সেখানে এই কথা বলেছে। 5 বছর আগে বাংলাদেশে যেসব অবৈধ বসবাসকারীদের লিস্ট পাঠানো হয়েছিল তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে, তার চিঠির কোনো জবাব দিচ্ছে না বাংলাদেশ। এই একই জিনিস করছে ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে।
তারা চিঠি দিচ্ছে, বাংলাদেশ সেসব চিঠির কোনো জবাব দিচ্ছে না, মৌনী বাবা হয়ে বসে আছে। এই একই থিওরি যেটা বললাম বাংলাদেশের ক্ষেত্রেও, এই ভারতের ক্ষেত্রেও নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশিদের ধরছে ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশ, তাদের বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণপত্র সহ পাঠাচ্ছে বাংলাদেশকে, বলছে তোমাদের লোক তোমরা নিয়ে যাও। ওসব মানুষগুলোই পর্যন্ত বলছে তারা যে বাংলাদেশের অমুক জেলার তমুক গ্রামের বা তমুক শহরের অমুক পাড়ার লোক, তাদের নাম ভোটার লিস্টে আছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশ সরকার কোনো জবাব দিচ্ছে না, বসে আছে। বাধ্য হয়ে ভারত এখন ধরেছে অন্য পথ, সেটা হচ্ছে ডিটেন অ্যান্ড ডিপোর্ট। ডিটেকশন করার পরেই তাদেরকে বিভিন্ন জায়গায় হোল্ডিং সেন্টার করেছে, সেখানে পাঠাচ্ছে, তারপর বাংলাদেশের কাছে কাগজপত্র দিচ্ছে, কাগজপত্র অনুযায়ী তাদের ফেরত নেওয়ার রিকোয়েস্ট করছে। যখন সেই রিকোয়েস্টে তারা কান দিচ্ছে না, তখন অন্য পথ ধরছে ভারতের বিএসএফ। কি শঠে ষাঠ্যং সমাচরেত, যেমন চুরি করে ঢুকেছিলে ভারতে, তেমন চুরি করে ভাগো ভারত থেকে তোমাদের নিজেদের দেশে। যদি না যাও তাহলে আমরা জোর করে তোমাদের ঢুকিয়ে দেব তোমাদের দেশে, ফেলে দেব কাঁটা তারের ওপারে, যার পোশাকি নাম পুশব্যাক। তাতে আবার বাংলাদেশ সরকারের বড় গোসা। এটা আন্তর্জাতিক নিয়ম কানুনের বিরুদ্ধে বলে খুব চেল্লাচিল্লি শুরু করে দিয়েছে সে দেশের সরকার, সরকারের নিরাপত্তা বাহিনী, বিজিবি, তারা, এমনকি সে দেশের মানুষ পর্যন্ত। ভারত কান দিচ্ছে না। বেসরকারি সূত্র মতে 150,000 বাংলাদেশি আইনি পথ, বেআইনি পথ, স্বেচ্ছায় বা অনিচ্ছায় ভারত ছেড়ে চলে গেছে তাদের দেশে। খুব শিগগির পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার চিরুনি তল্লাশি শুরু করবে রাজ্য জুড়ে, যেখানে যত বাংলাদেশি নাম ভাড়িয়ে ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের ধরবে আর কাঁটাতারের ওপারে ঝপাং করে ফেলে দেবে। তারপর বাঁচা মরার দায়িত্ব তোমার দেশের। বাঁচলে বাঁচো, মরলে মরো। ভারত যেটা করতে পারে সেটা তো আর ইউরোপের দেশগুলো করতে পারে না, কারণ দুই মহাদেশের মধ্যিখানে যে 7 সমুদ্র 13 নদী। তাই ইউরোপ নতুন পথ নিয়েছে, সেটাও পুশব্যাক, তবে একটু অন্য রকমের। কীরকম? সেটা হলো ইউরোপ থেকে ওদের তাড়াও, প্রথমে পাঠাও অন্য দেশে, সেখানে ঘেঁটো তৈরি করে দাও ওদের জন্যে, থাকুক, বাঁচুক আর মরুক, ঘাড় থেকে এখনকার মতো তো নামিয়ে দাও, পরের কথা পরে দেখা যাবে। কিন্তু নামাতে গেলে তো একটা দেশ দরকার। ঘেঁটো তৈরির দায় কোন দেশ নেবে? যে দেশের পয়সা নেই, গরিব দেশ, এমন দেশ যেখানে কাজ নেই, যারা এমনিতেই মরে আছে, যাদের নিজেদের বাঁচার কোনো ঠিক ঠিকানা নেই, তাদের টাকার লোভ দেখাচ্ছে ইউরোপের ওই দেশগুলো। বলছে ওদের খাওয়া পড়া, থাকার জায়গা, ওষুধ বিশুদ্ধের জন্য টাকা দেব আমরা, টাকা দেব তোমাদের সরকারের হাতে, ওদের হাতে নয়। সেই টাকা তোমরা ওদের পেছনে খরচ করবে নাকি তোমরা নিজেদের জন্য রাখবে, নিজেদের কাজে লাগাবে, সেটা তোমাদের ব্যাপার। আমরা দেখতে যাব না, শুধু আমাদের কাছ থেকে লোকগুলো নাও, আমরা তোমাদের টাকা দিয়ে দেব। তারপর তারা বাংলাদেশে যাবে। কীরকম যাবে তো বোঝাই যাচ্ছে। ইউরোপের দেশগুলো যখন বলছে তোমরা নাও আমাদের লোক, তোমাদের লোক, বাংলাদেশ কান দিচ্ছে না। আর কেনিয়া এইসব দেশ থেকে, নামিবিয়া, এইসব দেশ থেকে যখন যাবে তাদের কথা ওরা শুনতে যাবে কেন? বাংলাদেশ শুনবেই না। এই যাই হোক, তাহলে এই আশ্বাস পেয়ে কেনিয়া ইত্যাদি আফ্রিকান কয়েকটি দেশ এসব অবৈধ বাংলাদেশিদের নিতে রাজি হয়েছে। চুক্তি প্রায় হওয়ার মতো, এখন ফাইনাল টাচ চলছে কিভাবে কি হবে। আফ্রিকা মহাদেশ জুড়ে অরণ্য মানে অরণ্য, তারা সেটা আবার আফ্রিকার অরণ্য, তাদের মধ্যে বাংলাদেশিদের বাসস্থান তৈরি হচ্ছে। বিনা পয়সার আফ্রিকান সাফারি ভেবে যদি কেউ আনন্দ পান তবে খুব ভুল ভাবছেন। কিন্তু আফ্রিকার হিংস্র সিংহ আর প্রচণ্ড বিষধর
ব্ল্যাক মাম্বার কথা ছেড়ে দিলাম, ওখানকার ভয়ঙ্কর ইবোলা, ইবোলা কি রোগ, অসুখ, স্লিপিং সিকনেস, এইসব রোগে এই 21 শতকেও মৃত্যুর হার 90%। বাঘ সিংহের সঙ্গে লড়াই করে তাদের পোষ মানিয়েছে আফ্রিকার মানুষ, কিন্তু রোগ ব্যাধিকে দূর করতে পারেনি। সেখানেই পাঠানো হবে এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের। কারা পাঠাবে? পাঠাবে ইউরোপের 5টা দেশের নাম করলাম, তারা তো বটেই, তারা একসাথে সংগঠন তৈরি করেছে। এর বাইরে ইউরোপের অন্যান্য দেশ আছে। এরা অনেকেই বাংলাদেশিদের বিরুদ্ধে তত নয় যত হচ্ছে মুসলিম অনুপ্রবেশকারীদের, মুসলিমদের বিরুদ্ধে। কিন্তু সেই দলে পড়ে গেছে বাংলাদেশিরা। সাধারণভাবে বাংলাদেশি মুসলিমরা ভারতে, বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে গিয়ে যারা থাকে তারা অত বেশি ধর্ম করে মাথা ঘামায় না পাকিস্তানিদের মতো এবং অন্যদের মতো। কিন্তু কি হবে, একটা নিয়ম তো তৈরি হচ্ছে, ফলে ইউরোপ তাদের পাঠিয়ে দিচ্ছে ইউরোপের বাইরে। সেই জায়গা আপাতত ঠিক হয়েছে আফ্রিকার জঙ্গল। এটা কি বাংলাদেশিদের স্বাভিমানে লাগছে না? সরকার কি চোখ বুজে থাকবে বাংলাদেশের? এখনো লজ্জা বলে কোনো শব্দ কি বাংলাদেশের অভিধানে নেই? খুব তো জাতিগর্ব করে বাংলাদেশের মানুষ। এই যে সেদেশের লোকদের ভিখিরির মতো দূরছাই করে খেদিয়ে দিচ্ছে ইউরোপের দেশগুলো, এতে কি মান সম্মান কিছু বাঁচছে? সবশেষে একটা প্রশ্ন, আজকের এই অবস্থার দায় কার? অন্য কারো নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, সেখানকার রাষ্ট্র শাসনের শাসকদের। সেখানকার অর্থনীতি ডুবছে, কিন্তু লোক সংখ্যা ফুলে ফেঁপে উঠছে। যে কারণ জন্ম নিয়ন্ত্রণ করা চলবে না, ধর্মে নিষেধ। ফলে যা হওয়ার তাই হচ্ছে। একজনের খাবার 10 জনের মুখে দিতে গেলে যেমনটা হয় আর কি। পেটের দায়ে মানুষ দেশ ছাড়ে, আর দেশ ছেড়ে আসছিল ভারতের চাপ পড়তে ভারতে আসা বন্ধ হয়েছে, বরং ভারত থেকে ফেরত পাঠানো শুরু হয়েছে। তাই ইউরোপে যাচ্ছিল, আমেরিকায় যাচ্ছে। আর যারা যাচ্ছে এভাবে আমেরিকা থেকে হাতে পায়ে শিকল বেঁধে তাদেরকে পাঠানো হচ্ছে। আর ইউরোপের অন্য দেশ থেকে এখনো শিকল বাঁধেনি, তারা করছে কি আফ্রিকার জঙ্গলে পাঠাবে। সেখানেই এখন বাংলাদেশিদের ভবিতব্য। তাই বলছি, এখনো বাঁধ দিন জনসংখ্যার চাপে, নইলে শেষ হবে দেশ। তখন ব্যঙ্গ করে দেয়া নামটাই সত্যি হয়ে যাবে। বাংলাদেশের ব্যঙ্গ করে কি বলে অনেকে? বাংলাদেশ আমার কাংলাদেশ। সেই পরিচয়ে পরিচিত হবে সারা পৃথিবীতে। এখনো সরকার সাবধান হন।